সময়টা 1942 সালের 7ই জানুয়ারি। সমগ্র পৃথিবীর মাঝে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এমন অবস্থায় একটি আমেরিকান বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে তাদের বিমান ঘাটের দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ টেকনিক্যাল কোনো সমস্যার কারণে তাদের বিমানের দিক তারা হারিয়ে ফেলে এবং সারাদিন পার হয়ে যায়। রাত নেমে আসলেও তারা সঠিক রাস্তা খুঁজে বের করতে পারেনি। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সমুদ্রের মাঝেই বিমান ল্যান্ড করায়। কিন্তু এরপর থেকেই তাদের সাথে শুরু হয় এক কঠিন জীবনযাত্রা। তাদেরকে একটা সামান্য লাইফ বোটে করে পাড়ি দিতে হয়েছিল প্রায় 1000 মাইল। তাদের যাত্রাপথে মোকাবেলা করতে হয়েছিল নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে। কিন্তু এত কিছুর সমস্যার পরেও তারা শেষ পর্যন্ত তাদের জীবন নিয়ে বেঁচে ফিরতে পেরেছিল। তাদের জীবনে এই দুঃসাহসিক গল্পের ইতিহাসই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তবে ভিডিওতে সামনে যাওয়ার আগেই আমি বলে রাখি, এই গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন 3 জন সত্যিকারের মানুষের জীবন থেকেই নেওয়া হয়েছে। এজন্য আপনি ভিডিওর ভেতরে যা দেখতে চলেছেন তাই এমনভাবে দেখার চেষ্টা করুন যেন কোনো এক মানুষের সাথেই এমনটা ঘটেছিল। গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন। সমুদ্রের মাঝের কোনো এক জায়গা থেকে এখানে একটি ফাইটার বিমান অনেকগুলো আমেরিকান সৈন্যকে আমরা দেখতে পেয়েছিলাম। এদের সবার কাজ হলো জাপান থেকে পাঠানো গুপ্তচর সাবমারিনগুলোকে খুঁজে বের করে সেগুলোকে ধ্বংস করা। এজন্য আজ কেরিয়ার থেকে অনেক কয়েকটা বিমান টেক অফ করে। এদের মাঝের একটি বিমানে 3 জন পাইলট ছিল। অনেকটা দূরে আসার পর পাইলট হেরাইট বুঝতে পারে তাদের বিমানে তো পর্যাপ্ত পরিমাণ ফুয়েল নেই। এভাবে চলতে থাকলে তারা বেশি দূর পর্যন্ত আর যেতে পারবে না। এমনও হতে পারে যে তাদের বিমান সমুদ্রের মাঝে ক্র্যাশ করতে পারে। মেন পাইলট হেরাইট বিষয়টা আগেই বুঝতে পেরেছিল। এজন্য তার পিছনে থাকা বম্বি হেডার টনিকে সে জিজ্ঞাসা করে, তাদের বিমানে তেমন ফুয়েল নেই, তুমি কি কয়েকটা বোম বিমান থেকে নিচে ফেলে দিতে পারবে? তাহলে বিমানের ওজন কিছুটা কমানো যেত। টনি বলে, এমনটা তো করাই যেতে পারে। সে বিমান থেকে কয়েকটা বোমা অ্যাক্টিভ না করে সমুদ্রের ভেতরে ফেলে দেয়। এরপর তার পিছনে থাকা রেডিও অপারেটর জনকে বলেছিল, তুমি কি এখনো পর্যন্ত কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছো? জন বলে, আমাদের বিমানের রেডিও সিগন্যাল টাওয়ার ভেঙে গেছে, এজন্য কেরিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে সে কোডের মাধ্যমে মেসেজ পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু এই চেষ্টাতেও তারা সফল হতে পারেনি। শেষমেশ কোনো উপায় না পেয়ে ক্যাপ্টেন হিরাই সিদ্ধান্ত নেয় যে বিমানটাকে সে সমুদ্রের মধ্যেই ল্যান্ড করাবে, কারণ ইতিমধ্যে বিমানের দুপাশের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এভাবে করে আর সামনে এগানো সম্ভব না। সমুদ্রের মাঝে তাদের সাথীরা তাদেরকে নেওয়ার জন্য আসবেই, কিন্তু এদিকে তারা 3 জন হয়তো জানতো না তাদের বিমান তারা যেখানে ল্যান্ড করাচ্ছে এই জায়গাটি হলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি নির্জন পয়েন্ট। এখান থেকে দূর দূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এখানে তাদের তো আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে ক্যাপ্টেন হেরাইট বিমানটিকে সমুদ্রের ভেতরে ল্যান্ড করায় এবং তাড়াতাড়ি করে হেরাইট বিমান থেকে বেরিয়ে আসে। তবে এদিকে তারা 2 জন সাথী এখনো বিমানের ভেতরে আটকা পড়েছিল। তারা বারবার চেষ্টা করে বিমান থেকে বেরোনোর। তারা সিট বেল্টগুলি খুলে ফেলে এবং বাইরে আসার চেষ্টা করে, কিন্তু তাদের এই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অনেক চেষ্টার পর তারা বেল্টগুলো খুলে বাইরে আসে। ধীরে ধীরে বিমানটি সমুদ্রের ভেতরে তুলে যাচ্ছিল। তখন হেরাইটের কাছে থাকা লাইফ বোটের ভেতরে গিয়ে সবাই উঠে পড়ছিল। এভাবে করে সারা রাত তারা লাইফ বোটের ভেতরেই পার করে দেয়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা দেখতে পাচ্ছিলাম তাদের আশেপাশে বিশাল সমুদ্র ছাড়া আর কিছুই নেই। চারদিকে শুধুমাত্র সমুদ্রের লবণাক্ত জল এবং মাথার উপরে জ্বলন্ত সূর্য। এমন অবস্থার মাঝে তারা 3 জন কি আর এখানে সার্ভাইভ করতে পারবে? তার উপর আবার তেমন কোনো খাবার তাদের সাথে নেই। তাহলে শেষ পর্যন্ত তাদের সাথে আসলে কি ঘটবে? ভিডিওর সামনে তাদের জীবনের এমন এক সার্ভাইভাল গল্প আমি দেখাতে চলেছি যা হয়তো আপনাদের কল্পনাতেও কোনোদিন আসেনি। চলুন তাহলে দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়। এই ছোট্ট একটি লাইফ বোটের ভিতরে তাদের 3 জনের জন্য জায়গায় অনেকটা কম। এদিকে আবার গত রাত থেকে তাদের তেমন কোনো কিছু খাওয়াই হয়নি। আর হবেই বা কিভাবে? তাদের কাছে তো কোনো খাবারে নেই, এমনকি বিশুদ্ধ জল পর্যন্ত নেই তাদের কাছে। এভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখা মোটেও সহজ বলে মনে হচ্ছিল না তাদের। টনির বিশ্বাস ছিল তাদের নেওয়ার জন্য আমেরিকান কোনো না কোনো একটা জাহাজ অবশ্যই আসবে। এদিকে আবার হেরাইটের এমনটা মনে হয় যে সে তার কথা বিশ্বাস করছিল না। তবে খানিকটা সময় পার হয়ে গেলেই আমরা দূর থেকে একটা আমেরিকান বিমান দেখতে পাচ্ছিলাম। বিমানটি তাদের দিকেই আসছিল। তাহলে এর মানে টনির কথাই ঠিক। কিন্তু এখন প্রশ্ন হলো, এত দূর থেকে বিমানটি কি করে তাদের দেখতে পাবে? হেরাই টনিকে বলছিল, তোমরা তাড়াতাড়ি করে বিমানের প্যারাচুটটি খুলে ফেলো। কিন্তু টনি বলে, তাদের কাছে কোনো প্যারাচুট নেই। গতকাল রাতে বিমানের সাথে সমুদ্রের ভিতরে তলিয়ে গেছে। এজন্য 3 জন এবার তাদের গায়ের জ্যাকেট খুলে জোরে জোরে চিৎকার করে এবং সিগন্যাল দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তাদের এই ছোট্ট সিগন্যাল কি করে অতদূর বিমান পর্যন্ত দেখা যাবে? যদি আজ তাদের সাথে কোনো ফ্লেয়ার গান থাকতো তাহলে বিমান তাদেরকে দেখতে পেত। কিন্তু তাদের সবকিছুই তো হারিয়ে ফেলেছে তারা। প্রয়োজনীয় যা ছিল তার সবকিছু এখন সমুদ্রের একদম নিচের তলায়। চাইলেও এগুলো ফিরিয়ে আনা সম্ভব ছিল না। এজন্য উপরে থাকা বিমান তাদের দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তারা হতাশ হয়ে 3 জনে আবার লাইফ বোটের ভেতরে বসে পড়ছিল। হেরি এবং তার বাকি 2 জন সাথীকে বলছিল, আমাদের এই সমুদ্রের মাঝে আর কেউ নেওয়ার জন্য আসবে না,
কারণ ইতিমধ্যেই তারা এখান থেকে চলে গেছে। এরপর আর আসবে কিনা তার আর কোনো ভরসা নেই। এজন্য আমার মনে হচ্ছে আমাদের সার্ভাইভ করার একটা ব্যবস্থা করতে হবে নিজেদেরকেই। সবার প্রথমে আমরা কিছু জিনিসপত্র বোট থেকে নামিয়ে ফেলবো, কারণ আমাদের তিনজনের জন্য জায়গা এই বোটের ভিতরে অনেকটাই কম। তোমরা তাহলে তোমাদের জুতোগুলো সমুদ্রের ভিতরে ফেলে দাও, তাহলে কিছুটা হলেও বোটের ভিতরে জায়গা ফাঁকা হবে। হেরাইডের কথা মতো তারা জুতোগুলো জলে ফেলে দেয়, কিন্তু এইদিকে হেরাইড তার নিজের জুতোগুলো জলে না ফেলে সে বলে, আমরা হয়তো একসময় সমুদ্রের জলে ভাসতে ভাসতে কোনো এক আইল্যান্ড খুঁজে পেতে পারি, তখন তো আমাদের জুতোর প্রয়োজন পড়বে সেই দ্বীপের ভিতরে যাওয়ার জন্য। এজন্য আমার জুতোগুলো এখানেই থাক। হেরাইডের এমন কথা শুনে দুজনেই বিষয়টা অন্যরকম বলে মনে হচ্ছিল। হেরাইড তেমন কিছু বলতে পারেনি, হেরাইড ছিল তাদের অনেকটাই সিনিয়র। তবে আমরা বুঝতে পারছিলাম হেরাইডের ব্যবহারে তারা মোটেও খুশি হয়নি। যাই হোক, এভাবে করে তাদের সারাদিন পার হয়ে যায়, রাত নেমে আসে। আর রাত মানে সমুদ্র যেন এক ভয়ঙ্কর নরখাদক। এর মাঝে আবার তারা সারাদিন থেকে তেমন কিছু খায়নি। এভাবে করে চলতে থাকলে হয়তো বেশি দিন তারা সার্ভাইভ করতে পারবে না। তবে হঠাৎ করে হেরাইড তাদের দুজনকে বলে, তোমরা কি জল খেতে চাও? হেরাইডের এমন কথা শুনে তারা দুজন অনেক অবাক হয়ে যায়, কারণ কোনোভাবে তারা বুঝতে পারছিল না যে হেরাইডের কাছে এখন জল এলো কোথা থেকে। আসলে এখানে হেরাইড তাদের দুজনের তুলনায় অনেকটা বুদ্ধিমান। সে গতকাল থেকে নিজের ইউরিনকে জুতের ভিতরে জমিয়ে রাখছিল এবং প্রয়োজন হলে আবারও ফিল্টার করে সে পান করছিল। যাই হোক, এভাবে তারা আজকের এই রাতটা পার করে দেয়। এরপর পরদিন সকাল থেকেই শুরু হয় তাদের দ্বিতীয় দিনের যুদ্ধ। সকাল হতেই হেরাইড তাদের দুজনকে সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে বলে, আমরা বর্তমানে এই বিশাল সমুদ্রের মাঝে আটকা পড়ে গেছি। এখান থেকে বের হতে গেলে এখন থেকে আমাদের নিজেদেরকে কিছু একটা করতে হবে। যেহেতু হেরাইড একজন দক্ষ পাইলট, এজন্য তাদের জানায় যে এখান থেকে 900 মাইল দক্ষিণে হাওয়াই দ্বীপ রয়েছে এবং 3000 মাইল পশ্চিমে আফ্রিকার মরুভূমি রয়েছে। আমাদেরকে যেতে হলে দক্ষিণে যেতে হবে, কারণ এখান থেকে হাওয়াই দ্বীপের দূরত্বটা অনেকটাই কম। আজ থেকে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে আশা করি 7 দিনের ভেতরেই আমরা পৌঁছে যাব। কিন্তু টনি বলছিল, এমনটা কিভাবে সম্ভব? আমাদের কাছে তো তেমন কোনো খাবার নেই, এতদিন আমরা সার্ভাইভ করব কিভাবে? হয়তো রাস্তার মাঝেই আমাদের মরতে হবে না খেয়ে। জেন তাদেরকে বলছিল, আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এক বিশাল সমুদ্রের মাঝে অবস্থান করছি। সমুদ্রের জলের ভিতরে বিভিন্ন রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে। আমরা যে কোনো মাছ শিকার করে খেতে পারি। মাছ শিকার করতে পারলে আমাদের অনায়াসে কয়েকদিন চলে যাবে। জেনের পরিকল্পনা দেখে আমরা বুঝতে পারছিলাম তার কথায় কিন্তু যুক্তি রয়েছে। সে বোর্ডের ভেতরে থাকা একটা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে মাছ ধরার টাপ বানিয়ে ফেলে। আসলে তাদের জানতে হয়তো কোথাও ভুল হয়েছে। সমুদ্রের ভেতরে শুধুমাত্র মাছ থাকে না, এমন কিছু কিছু সামুদ্রিক জন্তু জানোয়ারও বসবাস করে যে তারা মানুষের চেয়েও বড় বড় প্রাণীকে খেয়ে তাদের ক্ষুধা মিটায়। এর মানে হলো তাদের তিনজনকে আরো অনেক বড় বড় বিপদের মোকাবেলা করতে হতে পারে। এদিকে আবার সূর্যের প্রচন্ড রোদ তাদের মাথার একদম উপরে। কখন জানি মনে হচ্ছে গায়ের চামড়া খসে পড়বে। এমন কষ্ট আর সহ্য করতে পারে না। সেজন্য জেন সমুদ্রের জলে লাফ দেয়, যেন নিজেকে একটু হলেও রোদের তাপ থেকে দূরে রাখতে পারে। কিন্তু এদিকে আবার হেরাইডের তার এমন পাগলামি কাজ একদমই ভালো লাগেনি, কারণ সমুদ্রের আশেপাশে বিশাল বিশাল হাঙর ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় তার উপর হামলা করতে পারে। সেজন্য হেরাইড জনকে বলে, তাড়াতাড়ি উপরে উঠে এসো। জেন আবারও বোর্ডের উপরে উঠে আসে। এভাবে সারাদিন পার হয়ে বিকাল হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো মাছ শিকার করতে পারে। এমনকি তাদের খাবার জলও শেষ হয়ে গেছে। খাবার জল ছাড়া তাদের তিনজনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যা আমরা তাদের চেহারা দেখেই বুঝতে পারছিলাম। কিন্তু কি আর করা যাবে, তাদের কাছে তো আর কোনো উপায় নেই। এদিকে জনের সমুদ্রের জল দেখে বারবার লোভ হচ্ছিল, কখন জানি সে খেয়ে ফেলে। তাছাড়া প্রচন্ড রোদের মাঝে সারাদিন জল না খেয়ে থাকলে যে কেউ তার জ্ঞান হারিয়ে ফেলবে। ঠিক এমনটা জনের সাথে হচ্ছিল, কিন্তু হ্যারাইড তাকে বোঝায় এমনটা করা তার বোকামি ছাড়া আর কিছুই হবে না। এই সমুদ্রের লবণাক্ত জল পান করলে তার ভেতরে শেষ হয়ে যাবে। এখন যে পরিমাণ তুমি শক্তি পাচ্ছ, সমুদ্রের জল খাওয়ার পর সেই পরিমাণও তুমি আর দেহে শক্তি পাবে না। এজন্য হাজার কষ্ট হলেও তাদের জীবন যুদ্ধের লড়াই চালিয়ে যেতে হবে। এরপর এইভাবে করে খানিকটা সময় পার হয়ে যায়। এমন সময় হঠাৎ হ্যারাইডের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার ব্যাগ থেকে একটা পেন্সিল বের করে, যার মাধ্যমে সে একটি ম্যাপের চেয়ার তৈরি করে। তাহলে সে ম্যাপ দেখে সহজেই আইডিয়া করতে পারবে যে আসলে তারা এখন কোথায় রয়েছে। কিন্তু এদিকে চার্ট তৈরি করার মতো তার কাছে কোনো কাগজ নেই। সেজন্য লাইফ বোর্ডের উপরেই হ্যারাইড পেন্সিল দিয়ে দাগ দেওয়া শুরু করে এবং সেই সাথে ব্যাগের ভিতরে থাকা কম্পাস বের করে দিক নির্ণয় করছিল। এর মাধ্যমে জানা যায় তারা এখন হাওয়াই দ্বীপ থেকে প্রায় 700 মাইল দূরে অবস্থান করছে। কিন্তু সমস্যা হলো তারা তো আর এতটা পথ সাঁতরে যেতে পারবে না। তাহলে তাদের অন্য কোনো উপায় বের করতে হবে যেন সহজেই অনেকটা পথ পাড়ি দেওয়া যায়। জেনের মাথায় বুদ্ধি আসে, যদি নোঙর দিয়ে সমুদ্রের হাওয়াকে কাজে লাগানো যায় তাহলে তো অনেকটা পথ নিমিষেই পাড়ি দেওয়া সম্ভব। কিন্তু এদিকে নোঙর বানাতে গেলে তাদের আবার বড় কোনো কাপড়ের প্রয়োজন, যা তাদের কাছে এখন বর্তমানে নেই।
এই সমস্যার সমাধানও তারা বের করে ফেলেছিল। তাদের গায়ের লাইফ জ্যাকেটগুলি দিয়ে তারা কোনো রকম ভাবে একটা নোঙর বানিয়ে ফেলে, যা দিয়ে অনেকটা পথ তারা পারও করে ফেলেছিল। কিন্তু এ উপায় বেশি সময় ধরে চলে না, কারণ তাদের নোঙর জলের ঢেউকে কাজে লাগিয়ে চলছিল। যদি এর মাঝে হঠাৎ কোনো সামুদ্রিক হাঙর হামলা করে তাহলে তো নিমিষেই সবকিছু শেষ হয়ে যাবে। তাই এখন তারা লাইফ বোটের ভিতরে তিনজনে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, ঈশ্বর যেন তাদের সহায় থাকে। এদিকে টনি আবার বলছিল, ঈশ্বর, আমরা গত দুদিন থেকে জল খেতে পারিনি, আপনি আপনার কৃপা প্রদান করুন। তবে আদৌ কি তাদের প্রার্থনা উপরওয়ালার কাছে পৌঁছাবে তা একটু পরেই জানতে পারবো। বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, তারা সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই যেন ঈশ্বর তাদের প্রার্থনা কবুল করে। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম সমুদ্রের মাঝে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করছিল। আজ প্রায় দুদিন পর তারা বিশুদ্ধ কোনো জল এর দেখা পেল। এ যেন তাদের কাছে এক অমৃত ছাড়া আর কিছুই না। তারা তিনজন মিলে প্রাণ ভরে জল খেয়ে ফেলে এবং রাতের এই বৃষ্টিকে এনজয় করতে থাকে। তাদের এই সুখ যেন সীমিত সময়ের জন্যই সীমাবদ্ধ। রাত পেরিয়ে গেলে আবারও তাদের আগের মতোই রোদে পড়তে হবে। এরপর সকাল হয়ে যায় এবং তিনজন ঘুম থেকে ওঠে। চারদিক ঠিক আগের মতোই রৌদ্রের প্রচন্ড তাপ। অনেকদিন থেকেই জেনা চিন্তা করছিল যে কিভাবে একটি মাছ শিকার করা যায়। সে এখানে অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই সফল হতে পারেনি। যেহেতু তাদের এখন জলের ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু খাবারের একটা ব্যবস্থা হলেই অনায়াসে আরো কয়েকটা দিন চলে যেতে পারবে। কিন্তু হেরাইট জনকে বলছিল, তোমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব না, তুমি হাল ছেড়ে দাও। জেন বলে, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, শুধুমাত্র কঠোর চেষ্টা এবং মনোবলের প্রয়োজন, যা আমি মনে করি আমার ভিতরে তা রয়েছে। একথা বলার পর জেন একটা পকেট থেকে ধারালো ছুরি বের করে এবং পাগলের মতো জলের ভেতরে আঘাত করতে শুরু করে। কিন্তু এইদিকে হেরাইট জনকে তাড়াতাড়ি তার ছুরি আবার পকেটে রাখতে বলে, কারণ ছুরির আঘাতে যে কোনো সময় তাদের বোর্ডের উপরে এসে আঘাত লেগে যেতে পারে। এমন সময় হঠাৎ করেই জেনের আঘাত করা ছুরিটি কোথাও গিয়ে আটকে দেয়। তার মানে কি হেরাইটের ধারণা সত্যি ছিল? ছুরিটি আসলে বোর্ডের তলায় লেগেছে। হেরাইট জনকে বলে, তুমি একদম নড়াচড়া করো না, কারণ ছুরিটি একটু সরে গেলেই লাইফ বোর্ডের হাওয়া বের হয়ে যেতে পারে। কিন্তু খানিকটা সময় পার হয়ে গেলে আমরা দেখতে পাই তাদের ধারণা একদম ভুল। আসলে জলের তলায় ছুরির ভেতরে একটা ছোট হাঙরের বাচ্চা আটকে পড়ে যায়। এটা দেখার পর নিমিষেই তাদের চেহারায় খুশি যেন একদম আকাশ ছোঁয়া হয়ে যায়। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, আজ প্রায় 13 দিনের মাথায় তারা তিনজন ভারী কোনো খাবারের ব্যবস্থা করতে পেরেছে। খাওয়া দাওয়া দেখে আমরা বুঝতেই পারছিলাম তারা আসলে কতটা ক্ষুধার্ত। আর যাই হোক, খাওয়া দাওয়া করার পর তাদের শরীরের মোটামুটি একটু শক্তি চলে এসেছিল। এজন্য নতুন করে বাঁচার আরেকটি আশ্বাস তাদের সামনে তারা দেখতে পাচ্ছে। সবাই মিলে বোর্ডের ভিতরে বসে একে অপরের সাথে গল্প করা ছাড়া আর কোনো কাজ ছিল না তাদের কাছে। এভাবে তাদের তিনজনের ভিতরে কথাবার্তা চলছিল। ঠিক এমন সময় হঠাৎ করে তাদের লাইফ বোর্ডের তলায় কিছু একটা নড়ে ওঠে। হয়তো কোনো এক বিপদের মোকাবিলা তারা এখন করতে চলেছে। হেরাইট একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে এক বড় বিশাল হাঙর তাদের বোর্ডের তলায় ঘুরে বেড়াচ্ছে। হয়তো বোর্ডের আশেপাশে রক্তের গন্ধ তারা শনাক্ত করেছে। জলের তলায় হাঙরটি বারবার কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। তবে বোর্ডের উপরে তারা তিনজন একদম চুপচাপ বসে পড়ে, যেন কোনো এক প্রকার আওয়াজ না হয়, এবং একটু পরেই হাঙরটি সেখান থেকে চলে যায়। হয়তো তাদের ভাগ্য আজকে ভালো ছিল, কিন্তু প্রতিদিন যে এমনটা হবে তা কিন্তু না। এজন্য আগে থেকেই হেরাইট তাদের দুজনকে সাবধান করে দেয়, এখন থেকে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে, কারণ এই বিশাল সমুদ্রের মাঝে নানা রকম ভয়ঙ্কর প্রাণী বসবাস করে। হাত থেকে বাঁচতে হলে আমাদের সবসময় কৌশল অবলম্বন করে চলতে হবে। আগের বারের মতোই আবার তাদের খাবার সংকট শুরু হয়ে যায়। ছোট একটা হাঙরের বাচ্চা দিয়ে তো তারা আর দিনের পর দিন চলতে পারে না, তাদের নতুন করে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তবে আগের বারের মতো মাছ ধরা কিন্তু অতটা সহজ না। দেখা যাক সামনে তাদের সাথে কি হয়। এইভাবে করে আরো কয়েকটা দিন পার হয়ে গেলে একদিন সকালবেলায় জেইন তার সামনে কিছু একটা দেখতে পায়। হয়তো কোনো দ্বীপ হবে, কিন্তু যখন টনি উঠে এসে দেখার চেষ্টা করে, দেখা যায় সেখানে তেমন কিছু ছিল না। এর মানে তারা এখন নিজেকে হ্যালুসিনেট করতে শুরু করেছিল। অনেকদিন ধরে না খেয়ে থাকলে এমনটা হয়। একজন মানুষের জন্য স্বাভাবিক এমন অবস্থায় অনেক সময় মানুষ পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয়। মরুভূমি এবং আরবি ভাষার এমন আচরণকে মেরাজ বলা হয়, যা ঠিক আমাদের সাথে এখন ঘটতে চলেছে। এদিকে সমুদ্রের মাঝে তাদের আজ 15 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি। এর মাঝে জেন টুনির থেকে একটা বন্দুক চেয়ে বসে, কিন্তু সে আসলে কেন চাচ্ছে তা আমরা এখনো বুঝতে পারছিলাম না। জেন কি তাহলে নিজেকে শুট করে ফেলবে? তবে সে টনিকে বলছিল, তুমি একদম চুপ থাকো। এর মাঝে জেন বন্দুক দিয়ে হঠাৎ করে দূরের একটা পাখিকে শুট করে, যা একদম হেরাইটের পিছনের দিকে ছিল। বন্দুকের শব্দ শুনে হেরাইট ঘুম থেকে উঠে পড়ে এবং তাড়াতাড়ি করে সে জলের ভেতরে লাফ দেয় এবং এই পাখিটাকে নিয়ে আসে। কিন্তু যখন সে আবারও বোটের দিকে ফিরে আসবে, উপর থেকে জেইন এবং টনি দেখতে পায় একটা বড় হাঙর হেরাইটকে ধরার জন্য তার পিছনে আসছিল। এটা দেখার পর তারা দুজন হেরাইটকে বলে, তাড়াতাড়ি এসো বোটে।
তখন হ্যারাইট দ্রুত বোটের দিকে এগিয়ে আসলে একটুর জন্য হাঙরের মুখ থেকে বেঁচে যায়। হাঙরটি তাদের বোটের একদম তলার দিক থেকে বেরিয়ে চলে যায়। এভাবে করে দ্বিতীয়বারের মতো তাদের জীবন তারা বাঁচাতে পারলো। খাবার তো তারা ব্যবস্থা করেই ফেলেছিল। আবারও 15 দিন পর আবার তারা একসাথে বসে খাবার খায়। কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছিলাম তাদের মানসিক অবস্থা এখন আর আগের মতো নেই। তারা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। এতদিন পর্যন্ত জলের ভিতরে থাকা কারণে তারা হয়তো নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। এরপর পরের দিন সকালবেলা হ্যারাইট যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পাচ্ছিল তারা তার দেওয়া আদেশগুলো আর মানছে না। এজন্য সে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার অর্ডার ফলো করছো না কেন? হ্যারাইটের এমন কথায় জেন বলে, আমরা এখন সমুদ্রের একদম মাঝখানে, আমাদের জীবনের কোনো ভরসা নেই। এমন অবস্থায় তোমার কিসের অর্ডার আমরা ফলো করব? আসলে হ্যারাইট নিজেও এখন মানসিকভাবে অসুস্থ। যে সে কাকে কি বলছে সে নিজেও বুঝতে পারছিল না। এর মাঝে হঠাৎ টনি বলে ওঠে, আজ একমাত্র তোমার জন্য আমরা এই অবস্থার মুখোমুখি। তুমি আমাদের বিমানের প্রধান পাইলট ছিলে। তোমার অসাবধানতার কারণেই আমাদের বিমানটি সমুদ্রের মাঝে ক্র্যাশ করেছে। এর দায়িত্বভার এখন কে নেবে? এই সব কিছুই তোমার জন্য হয়েছে। আমাদের দুজনের এখানে কোনো দোষ নেই। অনেকটা সময় ধরে চুপ থাকার পর হ্যারাইট নিজে বুঝতে পারে তাদের বলা কথাগুলো একদম ঠিক। সে তো নিজেই বিমানের প্রধান পাইলট, তার উপরে সবকিছু নির্ভর করছিল। এজন্য হ্যারাইট তাদের কথাগুলো স্বীকার করে নেই। সে তাদের দুজনকে বলছিল, সেদিন রাতের বেলায় বিমানের মধ্যে আমার হালকা একটু ঘুম ভাব এসেছিল এবং সে একটু ঘুমিয়েও পড়েছিল, যার ফলে বিমানের অরিজিনাল ডাইরেকশন হারিয়ে যায়। বিমান তাদের ক্যাম্প থেকে অনেকটা দূরে এসেছিল। সেখান থেকে ফিরে যাওয়ার মতো আর তাদের কাছে ফুয়েল ছিল না। তাদের বিমান সমুদ্রের মাঝে ক্র্যাশ করে। কিন্তু এখন তাদের এগুলো কথা নিয়ে তর্ক করলে তো আর কোনো কাজ হবে না। তাদের নিজেদের মাঝে সমন্বয় করে তাদের সামনের দিকে এগোতে হবে। হ্যারাইট তখন তাদের দুজনের কাছে এই সব কিছুর জন্য ক্ষমা চায়। এখানে তারা নিজেরাই হ্যারাইটকে ক্ষমা করে দেয়। তবে এখন তাদের প্রধান কাজ হলো সামনে তারা কি করবে। জেন হ্যারাইটের বানানো সেই ম্যাপটি আবারও তার হাতে দেয় এবং তাকে বলছিল, এই ম্যাপটি এখন আমাদের বাঁচার একমাত্র ভরসা। তুমি দেখো এখন এটা দিয়ে কি করা যায়। হ্যারাইট একটু চিন্তা করার পর তার মাথায় একটা বুদ্ধি আসে। তার পায়ের যে জুতো সে রেখে দিয়েছিল সেগুলো এখন তার কাজে লাগবে। জেনের ছুরি দিয়ে জুতার উপরের অংশ কেটে ফেলে এবং নিচের অংশ দিয়ে বোটা বানায়, যা দিয়ে লাইফ বোটকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব। সেই সাথে হ্যারাইট তাদের ভরসা দেয় যে তারা যদি বাড়িতে পৌঁছাতে পারে তাহলে অনেক বড় একটা 5 স্টার হোটেলে তাদের দুজনকে পেট ভরে খাওয়া। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু সামান্য টেকনিক্যাল সমস্যার কারণে এর আগের পার্ট আমি তোমাদের সামনে আনতে পারছি না এই ভিডিওতে। এর আগের পার্ট দেখতে হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এর আগের পার্ট আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ভিডিওটা কেমন লেগেছে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।